ধ্বংসস্তূপ থেকে টেনে তোলা হচ্ছে আয়াতুল্লাহ আলী খামেনির মরদেহ। এমন বেশ কয়েকটি ছবি ফেসবুক সহ প্রায় সব সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়েছে, হচ্ছে একের পর এক শেয়ার। বিশ্লেষণ করে দেখা গেল এটি একটি আসল ছবি নয়, সবকটি ছবি এআই দিয়ে বানানো। শুধু তাই না, ইরান ইসরায়েল যুদ্ধ নিয়ে রীতিমতো গুজবের ঝড় বয়ে যাচ্ছে ভার্চুয়াল জগতে। ওদিকে একটি ভিডিও গেমের রেকর্ডের দৃশ্য ফেসবুকে পোস্ট করে দাবি করা হলো পাকিস্তানের যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়েছে। দর্শক, চলুন কিছু ফ্যাক্ট চেক দেখে নিই। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনিকে ঘিরে দুটি ছবি ফেসবুকে ঝড় তুলেছে। এর একটিতে দেখা যাচ্ছে ধ্বংসস্তূপে চাপা পড়ে আছে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনির মরদেহ। উদ্ধারকর্মীরা টেনে তুলছেন। আরেকটি ছবিতে খামেনির নির্লিপ্ত মুখের ছবি। দুটো ছবি শেয়ার, কমেন্ট আর রিপোস্ট হচ্ছে একের পর এক। তবে যাচাই করে রিউমার স্ক্যানার টিম জানায় দুটির কোনোটি আসল নয়, মূলত কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে এই ছবিগুলো বানিয়ে পোস্ট করা হচ্ছে। আয়াতুল্লাহ খামেনির মৃত্যুর খবর প্রকাশ হবার পর একটি ভিডিও নতুন করে ফেসবুকে ছড়িয়ে দেওয়া হয়। সেখানে দেখা যাচ্ছে খামেনি ভাষণ দিচ্ছেন। ক্যাপশনে দাবি করা হয় খামেনি বেঁচে আছেন এবং সুস্থ আছেন। তবে যাচাই করে দেখা গেল দাবিটি মিথ্যে। খামেনির ভাষণ দেবার ভিডিওটি গত মাসের 12 তারিখের। এরপরই ফেসবুকে ছড়িয়ে পড়া আরেকটি ভিডিওতে দেখা যাচ্ছে ঝাঁক বেঁধে আকাশ ভেদ করে অজস্র ড্রোন মিসাইল এগিয়ে যাচ্ছে। দাবি করা হয় ইসরায়েলে সর্বোচ্চ শক্তিশালী ড্রোন আক্রমণ করছে ইরান। তবে যাচাই করে দেখা গেল এই দাবিটিও মিথ্যে। ভিডিওটি অন্তত 7 বছর আগে। এখানেই শেষ নয়, ফেসবুকে একটি সহিংসতার ভিডিও পোস্ট করে ক্যাপশনে দাবি করা হয় পাকিস্তান বিমান বাহিনীর JF-17 ফাইটার জেট বিধ্বস্ত, শেষ মুহূর্তে পাইলটের প্রাণ রক্ষা। হাজারেরও বেশি শেয়ার হয় ভিডিওটি। পরে বিশ্লেষণ করে দেখা গেল ভিডিওটি আসল নয়, এটি একটি ভিডিও গেমের রেকর্ডের অংশ। দর্শক, আজকের অপতথ্যগুলো যাচাই করতে গিয়ে দেখা গেল ইরান ইসরায়েল ইস্যুতেই সবচেয়ে বেশি গুজব ছড়িয়েছে। ফেসবুক স্ক্রল করলেই প্রতি মিনিটেই যেন অন্তত একটি করে বিভ্রান্তিকর কিংবা মিথ্যা তথ্য চোখে পড়ছে। দেশ ও দেশের বাইরে থেকে সমান্তরালে ছড়ানো এই গুজবের ফাঁদে না পড়তে সচেতনতা যেমন জরুরি, তেমনি দায়িত্বশীল গণমাধ্যমের ওপর আস্থা রাখার পরামর্শ বিশ্লেষকদের। ফয়সাল রয়েল, 71, ঢাকা। দর্শক, আমরা প্রতিবেদনটি দেখে নিলাম। আগে বলেছি আমাদের সাথে আছেন আজ আলোচনায় রিভার স্ক্যানারের জ্যেষ্ঠ ফ্যাক্ট চেকার তানভীর মাহতাবাবী। তার সাথে আমরা আলোচনা যাচ্ছি। তানভীর মাহতাবাবীর আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের আমাদের ফেক নিউজ স্ক্যানারের আজকের এই আয়োজনে। প্রথমে যে বিষয়টি জানতে চাই, আজ সারাদিন এই বিষয়গুলো নিয়েই আপনি রিউমার চেকগুলো করেছেন। প্রথমত যে বিষয়টি তুলে আনতে চাই, আয়াতুল্লাহ খামেনির মৃত্যুর যে খবর, সে খবর নিয়ে সকাল থেকেই নানা ধরনের রিউমার চেক আপনারা করছেন। জানতে চাই কী ধরনের গুজব বা অপতথ্য এবার দেখলেন, কোন ঘরানার বা কোন ধারাবাহিকতা থাকছে এই অপতথ্য বা গুজবগুলোতে? ধন্যবাদ। শুরুতেই খামেনির মৃত্যু নিয়ে একটা বিভ্রান্তি ছিল। গত রাতে শুরুতে বলা হচ্ছিল তিনি মারা গেছেন। আবার ইরানি বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে বলা হচ্ছিল যে না, তিনি সংবাদ সম্মেলনে আসবেন বা বক্তৃতা দিবেন। তো এই ধরনের কিছু একটা দুভাষা ছিল এবং ডোনাল্ড ট্রাম্প যখন তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলোতে বললেন যে তিনি মারা গেছেন, তার বরাতে গণমাধ্যমগুলো, আন্তর্জাতিক গণমাধ্যমগুলো প্রকাশ করতে শুরু করলো। এরপরও অনেক বিভ্রান্তি ছিল। তো পরবর্তীতে ইরান তো এটা নিশ্চিত করলো। তো এরপরই যেহেতু এটা নিশ্চয়তা পাওয়া গেছে, তো এরপরই যেটাতে হলো যে আমরা যেটা ধারণা করি যে এআই বিভিন্ন কন্টেন্ট বানানো শুরু হবে এবং সেটাই হচ্ছে বরাবরের মতো। এবারও এই ধরনের ইস্যুগুলোতেও এআই এর ব্যবহারগুলো আমরা দেখছি। যেটা আপনি দেখালেন প্রতিবেদনে যে খামেনির ছবি দাবিতে একটা এআই জেনারেটেড ছবি প্রচার হচ্ছে এবং এই ছবিটা আজকেই বানানো হয়েছে এমন না, এটা আগে থেকেই অনলাইন প্ল্যাটফর্মগুলোতে দেখছিলাম আমরা। প্রায় 1 মাস আগেও আমরা দেখেছি এটা এবং এটা তখন থেকে এআই হিসেবে এটা প্রচার হয়ে আসছিল। তো এটাই আবার খামেনি হিসেবে প্রচার হচ্ছিল। আর আমরা যেটা সবসময় আশঙ্কা করি, বিগত কয়েক বছর ধরে আমরা দেখছিলাম যে ফিলিস্তিন এবং ইসরায়েল ইস্যুগুলোতে যে ধরনের ভুয়া তথ্য বা অপতথ্যগুলো ছড়াচ্ছে বা ছড়াচ্ছিল, সেই ধারাবাহিকতাটা আমরা এই ইস্যুতেও দেখছি, ইরান এবং ইসরায়েল ইস্যুতে। যেটা হচ্ছে যে পুরনো ভিডিও বা আপনি যেটা বললেন যে ভিডিও গেমের ইস্যুগুলো ছিল, পাকিস্তান ইস্যুতেও বললেন। এটাতে একটা বিষয় হচ্ছে যে পাকিস্তান আর আফগানিস্তানের একটা ইস্যু কিন্তু 3-4 দিন আগে থেকে চলছিল এবং ওই ইস্যুটার সাথে এটাও মার্চ হয়ে গিয়েছে এবং এই দুটো ইস্যুতে আমরা দেখছি যে ভিডিও গেম
বলেন বা পুরনো ভিডিও এগুলোকে প্রচার করা হচ্ছে যে এই ইস্যুর ক্ষেত্রে, এবং আশঙ্কার বিষয় যেটা যে মেইন স্ট্রিম কিছু মিডিয়াতেও আমরা এই প্রচারণাগুলো দেখছি, যেটা আমরা বরাবরই অন্যান্য সময়েও আমরা দেখেছি যে বিভিন্ন ইস্যুতে মেইন স্ট্রিম মিডিয়াও কিছুটা বিভ্রান্ত হয়, যে অনেক প্রচারণা দেখে সোশ্যাল মিডিয়াগুলোতে অনেক ভিউ বা অনেক এনগেজমেন্ট দেখে হয়তো তারাও ভেবে নেয় যে এই ভিডিওগুলো আসলে ওই সংশ্লিষ্ট ঘটনারই। কিন্তু আপনি ঠিকই বলেছেন, আসলে কোনো একটি ঘটনা যখন ঘটে এবং এই ধরনের যখন একটি ঘটনা ঘটে, আমরা যখন যুদ্ধের পরিস্থিতি দেখি, তাড়াহুড়ো বা তড়িঘড়ির একটা বিষয় কিন্তু সবার মধ্যেই থাকে। আরেকটি বিষয় আমি একটু আপনার কাছে জানতে চাই, আজ যেহেতু আয়াতুল্লাহ খামেনির বিষয়টি নিয়ে আরেকটু কিছু তথ্য আমি জানতে চাই। যে ধরনের ছবি আমরা দেখলাম এআই দিয়ে তৈরি করা হয়েছে, সেগুলোকে হাইরেজ করা হয়েছে, প্রয়োজনে ভিনটেজ কিছু ইফেক্ট দেওয়া হয়েছে বিশ্বাসযোগ্য করে তোলার জন্য, তারপরে সেটিকে দিয়ে নানা ধরনের ভিডিও অডিও ফরম্যাটেরও নানা ধরনের ব্যবহার আমরা দেখতে পাচ্ছি। এবারকার এই যে এআই এর যে ব্যবহার দেখছেন, সেটি নিয়ে একটু আপনার কাছে জানতে চাই, কি মনে করেন এআই এর এই ব্যবহারটাকে কিভাবে দেখছেন আপনি? এআই এর বিষয় যেটা, যে এআই কিন্তু খুব দ্রুতই হচ্ছে এআই এর ক্লেম গুলো ছড়ায়, কারণ এআই নিয়ে যারা কাজ করে বা গুজব যারা বানায় এআই এর মাধ্যমে, তারা মানুষের ইমোশন গুলোকে বোঝার চেষ্টা করে। আমরা যেটা আমাদের অ্যানালাইসিস গুলোতে আমরা দেখি বা আমাদের দীর্ঘ পর্যবেক্ষণ গুলোতে আমাদের যে আইডিয়া হয়েছে, যে আমরা যেটা বুঝি যে তারা মানুষের ইমোশন গুলো দেখার চেষ্টা করে, যে মানুষ আসলে কোনটা দেখতে পছন্দ করে। যে খামেনি যেহেতু মারা গেছেন, তার একটা ছবি দেখতে চাইবে, তার ডেড বডি দেখতে চাইবে বা তার শেষকৃত্যের বিষয়গুলো দেখতে চাইবে। তো এই জিনিসগুলোকে কাজে লাগিয়ে আসলে এআই কন্টেন্ট গুলো বানানো হয়, মানে মানুষের ইমোশন গুলো যে জায়গাতে মানুষকে টাচ করতে পারে, তো মানুষ যখন দেখে যে না তার পক্ষে যায়, এই জিনিসগুলো তার সামনে আসছে, সে কিন্তু এগুলো শেয়ার করে, এবং এই ঘটনাগুলো হচ্ছে এআই এর ক্ষেত্রে ভাইরাল হওয়ার একটা বড় সুযোগ তৈরি করেছে। আমি কিছুক্ষণ আগে এই প্রোগ্রামে আসার কিছুক্ষণ আগে আমি একটা এআই কন্টেন্ট আরেকটা দেখেছি, যেটা হচ্ছে যে একটা ধ্বংসাবশেষের একটা এআই ফুটেজ, যেটা ছবিটা 80,000 রিঅ্যাকশন পেয়েছে খুব কম সময়ের মধ্যে, এবং পুরোটা এটা এআই, এবং বিশ্বের অনেক ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান এটা ডিবাং করেছে। তো এই জিনিসগুলো এই জন্যই বলা যে এআই কন্টেন্ট গুলো খুব দ্রুত ছড়ায় এই কারণে যে মানুষের ইমোশনের পক্ষে যায়, এই ধরনের কন্টেন্ট গুলোই তারা বানায়, এবং এই ইস্যুগুলোতে এটা খুবই একটা সেনসিটিভ বিষয়, কারণ হচ্ছে যেহেতু অনেক তথ্য আসে এবং কোনটা সঠিক কোনটা ভুল এটা যাচাই করার মতন ওই সময়টুকু হয়তো অনেকেই পান না, বা যারা দায়িত্বশীল জায়গায় আছেন তারাও হয়তো এই জিনিসগুলো ক্রস চেক করার সুযোগ হয় না, কারণ এত পরিমাণ কন্টেন্ট বা এত ভিডিও বা সংশ্লিষ্ট ওই দেশগুলো থেকে হয়তো সোর্স গুলো হয়তো তেমন তথ্য তাৎক্ষণিকভাবে পৌঁছাতে পারে না বিভিন্ন দেশে, বা বাংলাদেশের কথাও যদি বলি, তো সেক্ষেত্রে অনেককে রিলাই করতে হয় সোশ্যাল মিডিয়া বা আন্তর্জাতিক সেক্ষেত্রে তানভীর মাহতাব, বিষয়টা কি এরকম যে আমরা যেহেতু দেখছি এই ধরনের খবর তো আসলে বাংলাদেশের সাথে খুব বেশি বড় ধরনের সম্পৃক্ত না, তাও আমরা আমাদের বাংলাদেশে নানাভাবে নানা গুজব নানা অপতথ্য আমরা দেখছি, তাহলে এটা কি শুধুমাত্রই ভিউ বাণিজ্য নাকি অন্য কোনো বিষয় রয়েছে এর মধ্যে, কি মনে করেন? ভিডিও বাণিজ্য অবশ্যই আছে, এবং যেটা বললাম যে যারা ভিডিও বানাচ্ছে, এআই কন্টেন্ট বানাচ্ছে, এগুলো থেকে এখন ইনকাম হয়। আগে আমরা যেটা দেখতাম শুধু ভিডিও থেকে হয়তো ইনকাম হতো, এখন ফেসবুক বলেন বা ইউটিউব বলেন, তারা স্টিল কন্টেন্ট গুলো থেকেও আয়ের একটা সুযোগ তৈরি করে দিয়েছে। এটা অবশ্যই একটা দিক। আরেকটা হচ্ছে ইমোশনাল টাচ। ধরেন ইরান বলেন বা ফিলিস্তিনের যে ইস্যুগুলো আমরা অনেক আগে থেকে দেখে আসছি, এটার সাথে আমরা যেহেতু বাংলাদেশ যেহেতু একটা মুসলিম বেস কান্ট্রি, তাদের একটা ইমোশনাল টাচ আছে। তো এই টাচ থাকার কারণে তারা এই জিনিসগুলোতে খবরাখবর রাখেন। আমরা চায়ের আড্ডায় বলেন বা বিভিন্ন জায়গায় গ্যাদারিং গুলোতে আমরা এই আলোচনাগুলো দেখি, যে তারা কোথায় কি হচ্ছে, বা খামেনির আমরা আজকেই দেখলাম যে মিছিল হলো খামেনির মৃত্যু ঢাকাতে। তো এই জিনিসগুলো আসলে ইমোশনাল টাচ একটা বিষয়, আরেকটা হচ্ছে ভিউ বাণিজ্য, এবং আরেকটা বিষয় হচ্ছে যে রাজনৈতিক একটা বিষয় সবসময় থাকে। যারা রাজনৈতিক পক্ষ বা বিপক্ষ নেন, তারা এই দেশগুলোকে নিয়ে যারা কাজ করেন বা তাদের পক্ষে এই দেশগুলো কাজ করছিল, এই ধরনের ধ্যান ধারণা যারা রাখেন, তারাও এই জিনিসগুলো ছড়াতে সহায়তা করেন মূলত। তাহলে তো একভাবে আমরা বলতেই পারি সাধারণ মানুষের যে ইমোশন, সেটা নিয়েই আসলে কাজ করা হচ্ছে, সেখান থেকেই ভিউ বাণিজ্যটা কিভাবে বের করে নিয়ে আসে সেইভাবেই পরিকল্পিতভাবে আগানো হচ্ছে। তাহলে কি মনে করেন সাধারণ মানুষ এখন কি করবে? সাধারণ মানুষ আসলে বিভ্রান্ত হয়ে যায় এই জিনিসগুলো দেখে, যে এত পরিমাণ রিঅ্যাকশন, বা অনেক সময় আমরা অথেন্টিক অনেক প্ল্যাটফর্ম ভেরিফাইড করা এরকম অনেক প্ল্যাটফর্ম থেকে আমরা দেখি যেগুলো ছড়াতে, তো তখন হচ্ছে তারা উল্টো আমাদেরকে প্রশ্ন করেন যে আমি তো ভেরিফাইড অ্যাকাউন্টে দেখলাম, আপনি যে ভুল এটা প্রমাণ কি? আমরা কিন্তু প্রমাণ সহই দেখাই, তবুও তারা বিশ্বাস করতে চায় না। তো এই ক্ষেত্রে সাধারণ মানুষকে আমরা বলি যে আপনি যেটা বলছিলেন একটু আগে, যে রিলায়েবল সোর্স বা মেইনস্ট্রিম যে মিডিয়াগুলো দায়িত্বশীল ভূমিকায় আছে তাদের উপর নির্ভর করা, তো আমরাও এই পরামর্শটা
দিই সেক্ষেত্রে আন্তর্জাতিক মিডিয়া একটা বিষয়, যেহেতু এটা আন্তর্জাতিক ঘটনা, আল জাজিরা, বিবিসির মতো যে গণমাধ্যমগুলো, তাদের প্রতিনিধিগুলো সেই দেশগুলোতে যারা আছে, তারা নিয়মিত তাদের বরাতেও বাংলাদেশের গণমাধ্যমগুলো খবর প্রচার করছে, ভিডিও প্রচার করছে। আমরা বলি যে তাদের উপর নির্ভর করেন বিবিসি বলেন, আল জাজিরা। এবং আরেকটা মজার বিষয় আমি বলি, খামিনির মৃত্যুর এই পরপরই ইসরায়েলের যে প্রেসিডেন্ট বেনিয়ামিন নেতানিয়াহু, তার মৃত্যুর একটি খবর প্রচার হয়েছে, আমরা আজকে দেখেছি, এবং সেটা সোর্স বলা হচ্ছে আল জাজিরা। তো এই জিনিসটা, আল জাজিরা কিন্তু এমন কোনো সংবাদ প্রচার করেনি। তো ওই যে আমি যেটা বললাম যে ইমোশনাল টাচ করার জন্য, যে আল জাজিরা যেহেতু রিলায়েবল সোর্স, সূত্র হিসেবে যদি তার নাম আমি বলে দিতে পারি, মানুষ সহজে বিশ্বাস করে ফেলবে যে না, এটা তো হয়তো আল জাজিরাতে সে দেখেছে, তো সেটা আমাকে প্রচার করছে আমার সামনে। তো এই জিনিসগুলো কিন্তু আসলে ভুয়া, যে ভুয়া সোর্স ইউজ, আমরা যেটা বাংলাদেশের ক্ষেত্রে দেখি যে গণমাধ্যমের ভুয়া ফটোকার্ড, তো এই ক্ষেত্রে এটাও মোটামুটি একই ধরনেরই কিন্তু মানে ক্লেম, যে ওইটাও গণমাধ্যমের নামই ইউজ হচ্ছে, হয়তো ফটোকার্ড না। তো এই জিনিসগুলোতে আসলে আমি আল জাজিরার নাম দেখিয়ে বিশ্বাস করবো না, আমি আগে দেখতে চাই যে আল জাজিরার কোন প্ল্যাটফর্মে বা সংশ্লিষ্ট তাদের যে ফেসবুক বা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম বা ওয়েবসাইট আছে সেখানে এই জিনিসগুলো প্রচার হচ্ছে কিনা। তো শুধুমাত্র নাম দেখে বা সোর্স হিসেবে যে কোনো গণমাধ্যমের নাম দেখে আমি আসলে বিশ্বাস করাটা আসলে বোকামি হবে এই ক্ষেত্রে। আজকে এটি তো চলে গেল সাধারণ মানুষের সচেতনতা বৃদ্ধির ক্ষেত্রে আসলে কি করতে পারি সেই বিষয়গুলো নিয়ে। আপনি একটা লম্বা সময় যাবৎ ফ্যাক্ট চেকগুলো করে আসছেন, নানা বিষয় নিয়ে কোনটি গুজব কোনটি অপত্য সেটিকে আপনি আসলে ফ্যাক্ট চেকগুলো করে থাকেন। আপনার কাছে কি মনে হয় ফ্যাক্ট চেক করার ক্ষেত্রে আপনাদের হাতে বা এখন বাংলাদেশের হাতে যে ধরনের রিসোর্সেস রয়েছে সেগুলো কি যথেষ্ট, আরও কি কিছু প্রয়োজন আছে? অবশ্যই যথেষ্ট না, কারণ এআই এর কথাই বলি যে এআই তে কিন্তু এখন পর্যন্ত পুরো বিশ্বে এমন কোন টুলস আবিষ্কার হয় নাই যেটা দিয়ে হচ্ছে আপনি সেটাকে টুলস কে বললেই সে আপনাকে একেবারে 100% বলবে যে এটা এআই। তো আমরা এই জন্য ডিপেন্ড করি অ্যানালাইসিস এর উপর, যে আমরা এলিমেন্ট গুলো অ্যানালাইসিস করি ওখানকার যে এই বিষয়টা নিয়ে আমরা উত্তরটা আপনার কাছ থেকে পরবর্তীতে নিব। আমার এই মুহূর্তে একটি বিরতির সময় হচ্ছে, বিরতির পরে এসে এই ব্যাপারে আবারও আমরা আলোচনা করবো, সঙ্গেই থাকুন। তানভীর মাহতাব, আবারও ফিরলাম আপনার কাছে। যে বিষয়টি এর আগে আপনার কাছে জানতে চাচ্ছিলাম, এই ফ্যাক্ট চেক করার ক্ষেত্রে কোন কোন বিষয়গুলো আপনার কাছে মনে হয় যে আরেকটু সহজ হলে আপনাদের জন্য ফ্যাক্ট চেক করা বা সাধারণ মানুষের জন্যই বা ফ্যাক্ট চেক করা আরো সহজ হতো, বিষয়টি বলবেন। ফ্যাক্ট চেকের ক্ষেত্রে সহজ কঠিন বিষয়টা আসলে আমাদের জন্য সবই আসলে একটু কনফিডেন্সিয়াল বিষয়, এবং আমরা যদি ভুল হই সেক্ষেত্রে কিন্তু ফ্যাক্ট চেকিং নিয়েই আসলে একটা সন্দেহ তৈরি হবে। তো সেক্ষেত্রে আমরা সবগুলোকে গুরুত্বের সাথে নেই, তবে কিছু ক্ষেত্রে হয়তো সহজ হয়ে থাকে, যেমন ফটো কার্ডের বিষয়গুলো সংশ্লিষ্ট প্ল্যাটফর্মে গেলে হয়তো পাওয়া যায়, এবং সাধারণ মানুষও এটা খুব সহজেই ডিবাং করতে পারে নিজেরাই। তো এটার ক্ষেত্রে সাধারণ মানুষ আর আমাদের জায়গাটা ঠিক একই, তবে কিছু কিছু ক্ষেত্রে যেগুলোতে হচ্ছে আমরাও কিছু ডিফিকাল্টি ফেস করি, সেটা হয়তো দীর্ঘ সময় লাগে আমাদের ফ্যাক্ট চেক করতে। আমার নিজের অভিজ্ঞতা বলে যে আমরা 1-1.5 বছরও বেশি সময় ধরেও এমন টপিক ছিল যেগুলো হয়তো আমাদের সিদ্ধান্তে পৌঁছাতে সময় লেগেছে, এমন টপিকও আছে, বা এখনো আমরা এইসব নিয়ে কাজ করি যেগুলোতে দীর্ঘ সময় লাগে। তো এই বিষয়গুলো থাকেই, তবে এগুলো সবসময় যে এমন থাকবে এরকম না। আবার এআই এর ক্ষেত্রে যেটা এখন নিয়মিত আমাদের এআই নিয়ে ক্রস চেক করতে হয়, আমি যেটা বলছিলাম বিরতির আগে, যে এআই এর এমন কোনো টুলস এখন পর্যন্ত আবিষ্কার হয়নি যেটা দিয়ে আপনি যেটাকে আপনি বলতে পারবেন যে এই কন্টেন্ট এআই কিনা, সেটা শতভাগ আপনাকে রেজাল্ট দিবে। তো আমরা এই জন্য রিলাই করি বা নির্ভর করি কন্টেন্ট অ্যানালাইসিসের উপর, এবং কন্টেন্ট অ্যানালাইসিসের পরে আমরা এআই এর বিভিন্ন টুলস এখন আছে, তাদের একটা সেকেন্ডারি সোর্স হিসেবে তাদের কাছে জানতে চাই যে এটা আসলে কি ধর কতটুকু এআই, তার একটা পার্সেন্টেজ দেন। তো এটা আসলে নির্ভরশীলতার কোনো পদক্ষেপ না বা উপাদান না। তো এই জায়গাটাতে একটু চ্যালেঞ্জের বিষয়, এবং আমরা মনে করছি যে আগামী দিনগুলোতে বা 2-3 বছর আগে যখন এআই নতুন এসেছিল বাংলাদেশে, যখন শুরু হয় এটা নিয়ে কাজ, তখন কিন্তু খুব সহজে ধরা যেত, বা বিভিন্ন এলিমেন্ট গুলোকে অসামঞ্জস্যতা দেখে আমরা বলতে পারতাম। কিন্তু 2 বছর পর এসে আমরা এই নির্বাচনে দেখলাম যে অনেক কন্টেন্ট ছিল যেগুলো আসলে খালি চোখে দেখে বোঝার উপায় নেই যে এগুলো আসলে এআই। আমাদেরকে ডিপ অ্যানালাইসিস করতে হয়েছে, বা এই জিনিসগুলো মেটাডাটা যাচাই করতে হয়েছে, অনেক ধরনের ফরেনসিক করতে হয়। তো এই জিনিসগুলো আমরা মনে করি যে সামনের দিনগুলোতে আরো বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে, যেহেতু টেকনোলজি দিনকে দিন হচ্ছে ডেভেলপ হবে, এবং এই ডেভেলপের সাথে আমাদেরকেও আসলে সেভাবেই তৈরি হতে হবে। আমরা সেভাবে প্রস্তুতি নিচ্ছি যে কিভাবে করলে পরে মানুষকে খুব দ্রুততার সাথে জানানো যায় সঠিক তথ্যটা। তো এই জিনিসটাতে আসলে বড় চ্যালেঞ্জ। এর বাইরে তানভীর মাহতাব, এই ধরনের ফ্যাক্ট চেকিং এর কার্যক্রমের ক্ষেত্রে আপনি সরকারি বা বেসরকারি জায়গা থেকে কি ধরনের সহযোগিতা প্রত্যাশা করেন? আমরা নতুন সরকারকে দেখছি, খুব শীঘ্রই হয়তো তারা এই বিষয়গুলো নিয়ে আসলে পদক্ষেপ নেবে, তবে কি পদক্ষেপ হতে পারে সেটা ছোট করে জানতে চাই।
আমি ছোট্ট একটা তথ্য দেই। আমরা আজকে একটা প্রেস রিলিজ দিয়েছি। গত মাসে আমরা প্রতি মাসে একটা প্রেস রিলিজ দিই মাসের শুরুতে, যে এর আগের মাসে কি পরিমাণ অপতথ্য। আমরা গত মাসে বিএনপি সরকার মাত্র 12 দিন ছিলেন। 12 দিন মানে 17 ফেব্রুয়ারি দায়িত্ব নেওয়ার পর এই 12 দিনে তাদেরকে নিয়ে 63টা অপতথ্য শনাক্ত হয়েছে। আমরা এর আগে কোন সরকারের আমলে এত কম সময়ে ওই সরকারকে নিয়ে এত বেশি অপতথ্য দেখিনি। তার মানে হচ্ছে বিএনপি কে নিয়ে শুরু থেকে টার্গেটেড হচ্ছেন, এবং প্রধানমন্ত্রীকে নিয়েও আমরা 28টা অপতথ্য শনাক্ত করেছি এই 12 দিনে। তো এই জিনিসগুলো দেখায় যে হ্যাঁ, অপতথ্যগুলো কোনো সরকারকে ছাড়ছে না, এবং আমরা মনে করি যে সরকারের এখনই পদক্ষেপগুলো শুরু করা উচিত। আমরা ইন্টারিম গভর্নমেন্টের ক্ষেত্রে দেখেছি যে তারা ডেডিকেটেডলি একটা প্ল্যাটফর্ম ছিল প্রেসিং ফ্যাক্ট নামে। তো সেখানে তারা তাদেরকে নিয়ে যে অপতথ্যগুলো তারা সেগুলো ডিবাং করতো এবং ইমিডিয়েটলি বলতো। আমরা আশা করি যে বিএনপি সরকার এই ধরনের কিছু বা এর থেকে আরো ভালো কোনো প্ল্যাটফর্ম নিয়ে আসবে, এবং তারা তাদেরকে নিয়ে যে অপতথ্যগুলো সেগুলো জনসাধারণকে ইমিডিয়েট বেসিসে জানাবে। সেটা হয়তো আমাদের জন্য হেল্প হবে, কারণ আমরা অনেক ক্ষেত্রে সরকারের স্টেটমেন্ট নিতে হয় বা সেক্ষেত্রে হয়তো অনেক সময় তাদেরকে রিচ করা যায় না বা বিভিন্ন ব্যস্ততার কারণে। তো এই ক্ষেত্রে সরকার যদি ডেডিকেটেডলি নিজেরাই হচ্ছে এই ধরনের প্ল্যাটফর্মগুলোতে তাদের বক্তব্যগুলো প্রচার করে বা এই অপতথ্যের বিরুদ্ধে তাদের বক্তব্যগুলো প্রচার করে, সেক্ষেত্রে হয়তো এই গুজবগুলো বা অপতথ্য মানুষের সামনে তুলে ধরা আরো সহজ হবে। ধন্যবাদ তানভীর মাহতাব আবির। বেশ কিছু তথ্য, বেশ কিছু বিষয় আপনার কাছ থেকে আমরা জেনে নিলাম। ধন্যবাদ সময়টুকু দেওয়ার জন্য। দর্শক, আমাদের সাথে যুক্ত ছিল রিউমার স্ক্যানারের জ্যেষ্ঠ ফ্যাক্ট চেকার তানভীর মাহতাব আবির। বেশ কিছু ফ্যাক্ট চেক তার কাছ থেকে আমরা জেনে নিলাম। দর্শক, আপনারা আছেন ফ্যাক্ট চেক নিয়ে 71-এর নিয়মিত আয়োজক ফেক নিউজ স্ক্যানারে। প্রতিদিন আমরা রিউমার দূর করতে হাজির হব ঠিক একই সময় একইভাবে। আপনারা আমাদের সাথে যুক্ত হতে পারেন। যে কোনো খবর যদি আপনাকে সংশয় ফেলে সেটির একটি স্ক্রিনশট আমাদেরকে মেইল করতে পারেন fns.71tv@gmail.com অথবা ফেসবুকে যোগাযোগ করুন www.facebook.com/fake-news-scanner-এ। আমরা সেই তথ্যের ফ্যাক্ট চেক করে আপনাদের জানাবো। চটকদার বিজ্ঞাপন দেখেই বিভ্রান্ত হবেন না। মতামত আর প্রতিক্রিয়া জানানোর আগে ফ্যাক্ট চেক করুন আর থাকুন 71-এর সাথে।